পশ্চিমবঙ্গে WHRV স্টাফ নার্সের যে ইন্টারভিউ হচ্ছে বা হবে, সেখানে নিপা ভাইরাস টপিকটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই ভাইরাসে আক্রান্ত হয়ে অলরেডি পশ্চিমবঙ্গে দুজন নার্স ইনফেক্টেড হয়েছিলেন। এছাড়াও আরও ইনফেকশনের রেট আমরা পেয়েছি বা বিভিন্ন জায়গায় এর স্যাম্পল পাওয়া গেছে। তো WHRV স্টাফ নার্স যারা BSc ইন্টারভিউ দিচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই টপিক থেকে কোশ্চেন করা হয়েছে এবং আগামী দিনেও যারা GNM ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রেও এই টপিক থেকে কোশ্চেন করা হবে। এই ভাইরাসটি খুবই ইম্পর্টেন্ট, কারণ এর যে ভাইরুলেন্স, এর যে একটা ডিজিজ তৈরি করার ক্ষমতা বা এর মর্টালিটি রেট অনেক বেশি, সেক্ষেত্রে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। এবং এর প্রিভেনশন এবং এর কন্ট্রোল, এর মোড অফ ট্রান্সমিশন, এগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। এর সাইন সিমটম কমন কী কী থাকে, সেই সমস্ত টপিকগুলো আমরা জাস্ট একবার করে দেখে নেওয়ার চেষ্টা করব। এখানে যে আমরা স্লাইডে দেখানোর চেষ্টা করব সেটা একজন PhD স্কলারের তৈরি করা, সেক্ষেত্রে আমাদের কারো অসুবিধা হওয়ার কথা নয়। তো এখানে নিপা ভাইরাস সম্পর্কে কিছু বলা রয়েছে। একদম এই পেজটা আমরা একটু দেখব। এখানে বলাই রয়েছে হিউম্যান নিপা ভাইরাস ইনফেকশন ইজ অ্যান এমার্জিং জুনোটিক ডিজিজ। এটা একটা জুনোটিক ডিজিজ, কারণ এটা পিগ বা ব্যাট এই সমস্ত প্রাণী থেকে হিউম্যান পপুলেশন বা হিউম্যান বডির মধ্যে ট্রান্সমিট হয়। হুইচ কজ সিভিয়ার ডিজিজ ইন বোথ হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল। এটা মানুষ এবং অ্যানিম্যাল দুজনকে এফেক্ট করতে পারে এবং তাদের উপর একটা ডিজিজ তৈরি করতে পারে। নিপা ভাইরাস ইজ এ মেম্বার অফ ফ্যামিলি প্যারামিক্সোভিরাডা। এটা প্যারামিক্সো গ্রুপ যেটা আমাদের রয়েছে, ফ্যামিলি রয়েছে, যেমন আমাদের মামস, মিজেল, এছাড়াও আরও কিছু কিছু রেসপিরেটরি ইনফেকশন ঘটায় সেরকম কিছু ভাইরাস রয়েছে, তো সেই ফ্যামিলির মধ্যেই পড়ছে। এর জেনাস রয়েছে হেনিপা ভাইরাস, হুইচ ইজ ক্লোজলি রিলেটেড টু হেন্ড্রা ভাইরাস। যেটা হেন্ড্রা ভাইরাসের সম্পর্কে আমাদের অতটা জানার প্রয়োজন নেই, বাট এটার ফ্যামিলি যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হলেও হতে পারে, সেক্ষেত্রে আমরা প্যারামিক্সো এই ফ্যামিলির বলতেই পারি। নেক্সট এটা রয়েছে ফার্স্ট রেকগনাইজড হয়েছিল মালয়েশিয়া, সিঙ্গাপুর। এই জায়গাতে আউটব্রেক হয়েছিল সেপ্টেম্বর 1998 এবং মে 1999 রেসপেক্টিভলি। মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে 1998 এবং 99 এই জায়গাতে আউটব্রেক হয়েছিল ফার্স্ট। ইটস নেম অরিজিনেটেড ফ্রম ক্যাম্পাং সাংগাই নিপা। একটা গ্রামের এখানে নাম দেওয়া হয়েছে ক্যাম্পাং সাংগাই নিপা, যেটা একটা গ্রাম মালয়েশিয়ার। তো সেই জায়গার যে পিগ ফার্মার ছিল তাদের মধ্যে প্রথম এই ডিজিজটা লক্ষ্য করা গিয়েছিল এবং তাদের মধ্যে এনসেফালাইটিস একটা তৈরি হয়েছিল। এই প্রথম ফার্স্ট এটা ইনফেক্ট হয়, এক মানুষকে ইনফেক্ট করে, এবং যে সমস্ত পিগ ফার্মার ইনফেক্টেড হয়েছিলেন তাদের মধ্যে এনসেফালাইটিস হয়ে গিয়েছিল। তো এতটাই মারাত্মক এবং এতটাই ফ্যাটাল এই ডিজিজটা, যার ফলে অনেকের মৃত্যু হয়। এবং এখানে নিপা ভাইরাস একটা পাবলিক হেলথ প্রবলেম, বাট এটা অনেকটা স্পোরাডিকের মতো, বিভিন্ন জায়গায় ঘটছে একসঙ্গে। এর ঘটার সংখ্যাটা খুব কম, 1 বছর 2 বছর, কোথাও কোথাও 10 বছর 15 বছর ডিফারেন্সে হচ্ছে। বাট যখন হচ্ছে একটা অল্প বিস্তর জায়গাকে মেনলি অ্যাফেক্টেড করছে। তো আমরা এখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছি, এখানে ইন্ডিয়া রয়েছে, এখানে অস্ট্রেলিয়া, কতগুলো জায়গা আমাদের রয়েছে। তো প্রত্যেকটা জায়গা জুড়েই রয়েছে ডিজিজটা, বাট এর যে প্রাদুর্ভাব সংখ্যাটা তুলনামূলকভাবে কম রয়েছে। অনেকটা জায়গা জুড়ে থাকলেও এর বিস্তার বা এখানে যেখানে যেখানে অ্যাফেক্টেড হয়েছে সেই জায়গাগুলোর পরিমাণ কম। এখানে দেখো নিপা ভাইরাস আউটব্রেক কোথায় কোথায় আউটব্রেক হয়েছে, যেটা আমাদের ব্লু কালার দিয়ে দেখানো হয়েছে, এবং রেড কালার দিয়ে হেন্ড্রা ভাইরাস আউটব্রেক সেটা দেখানো হয়েছে। এই সমস্ত জায়গাগুলোতে হেন্ড্রা ভাইরাস, এবং আমাদের ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল এই জায়গাটাতে, এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই জায়গাতে কিছু কিছু জায়গায় নিপা ভাইরাসের আউটব্রেক হয়েছে। নেক্সট আমাদের এখানে অতটা দেখার প্রয়োজন নেই, এখানে কিছু কিছু সাল দেওয়া রয়েছে, কোন সালে কোন জায়গায় মেনলি এটার আউটব্রেক হয়েছিল বা এটার সংখ্যা বেশি হয়েছিল সেটা এখানে দেখানো রয়েছে। তো লাস্ট আমরা 2025 বা 26 এই সময়তেই কিন্তু আমরা নিপা ভাইরাসের অলরেডি আক্রান্ত সংখ্যা পেয়েছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এখানে একটি কথা উল্লেখ রয়েছে, দ্য রিসেন্ট আউটব্রেক ইন কেরালা ইজ থট টু বি হ্যাভ কজড বাই ডেড ব্যাট ফাউন্ড ইন ওয়েল। এটা যেটা হয়েছিল একটা ডেড ব্যাট বা বাদুড়, সেটা কেরালার একটি গ্রামের একটা কুয়াতে পড়ে গিয়েছিল এবং সেখান থেকে ভাইরাসটা ছড়িয়ে পড়ে। তো ওই কুয়ার জল যারা ইউজ করেছে সে সমস্ত ফ্যামিলি মেম্বার বা আশেপাশে যারা ওইখান থেকে ইউজ করেছে তাদের মধ্যে এটা অনেকটা স্প্রেড করে গিয়েছিল। নেক্সট এখানে ট্রান্সমিশন অফ নিপা ভাইরাসটা আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে দুটোভাবে ট্রান্সমিশন দেখিয়েছে। এক, যারা ব্যাট রয়েছে, যারা ফল খাচ্ছে, এগুলো হয় ফ্রুট ব্যাট, তো তারা ফল মেনলি যেটা পাম জাতীয় বা আম মিষ্টি জাতীয় খাবারগুলো রয়েছে, তো সেগুলো যখন বাদুড়ে খাচ্ছে তার লালার মধ্যে যদি এই ভাইরাস থেকে থাকে বা ওই ব্যাটের মধ্যে যদি এই ভাইরাস থেকে থাকে, তার লালার মাধ্যমে সেটা ফলের মধ্যে চলে আসছে। সেই ফলগুলো যখন গাছ থেকে নিচে পড়ছে সেগুলো মানুষও খেতে পারে, বা এখানে পিগ দেখানো হয়েছে, তো পিগ এগুলো যখন কন্ট্যাক্টে আসছে তাদের মধ্যে এটা ট্রান্সমিট হচ্ছে। এবং যারা পিগ ফার্মার রয়েছে, যারা পিগ পালন করে, তাদের মধ্যে এটা ট্রান্সমিট হয়ে যাচ্ছে, এটা একটা রয়েছে। আর যেটা এখন বর্তমানে আমাদের পৌষ পার্বণ, এই সময় অনেকে
খেজুর গুড় ইউজ করে। তো এই জায়গাতে আমাদের যেটা প্রবলেম হচ্ছিলো বা এই জায়গাতে একটা সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছিলো বা অনেকে বলা হচ্ছিলো যে এই সময় খেজুরের রস বা তালের রস যেন না খায়। এটা যেটা ফুটিয়ে গুড় তৈরি করা হচ্ছে সেটা তবুও সেফ, বাট যেটা হচ্ছে সেটা যেন না খায়। কারণ ওই জায়গাতে যে সমস্ত কলসি বা বালতি বা যে সমস্ত হাঁড়িগুলো রাখা হয় সেখানে যদি ব্যাট ডাইরেক্ট এসে লিক করে বা সেখানে যদি ইউরিন পাস করে বা ওদের যে ওয়েস্ট প্রোডাক্ট রয়েছে সেগুলো যদি পাস করে, তো তার কন্ট্যাক্টে আসে, তো সেখান থেকে ভাইরাসটা সরাসরি আমাদের মধ্যে চলে আসতে পারে এবং এর যে সিমটম সাইন সেগুলো আমাদের চলে আসতে পারে। এখানে ফ্রুট ব্যাট আর ন্যাচারাল রিজার্ভার, যে সমস্ত ফ্রুট ব্যাটগুলো রয়েছে তারা ন্যাচারাল রিজার্ভার, তারা নিজের মধ্যে এই ভাইরাসটাকে রাখে। ব্যাট রোস্টিং ইন ফ্রুট ট্রিজ অন পিগ ফার্মার ট্রান্সমিটেড দ্য ভাইরাস টু পিগ। এটা যেমন আমরা বললাম ফার্স্ট, যেগুলো ফ্রুট ব্যাট রয়েছে তারা ফল খাচ্ছে, সেখান থেকে ট্রান্সমিট হয়ে পিগের শরীরে আসছে, পিগ থেকে মানুষের শরীরে চলে আসছে। এখানেও কালেকশন অফ পাম স্যাপ, আমরা যে খেজুর গাছ বা তাল গাছ থেকে যে তাড়ি সংগ্রহ করি, তো সেখান থেকে এটা ট্রান্সমিট হতে পারে। এখানে সেটাই বলা হয়েছে তাদের যে ব্যাটগুলো রয়েছে ব্যাটেদের স্যালাইভা, ইউরিন অথবা ফেসিসের মাধ্যমে সরাসরি যে কালেকশন পট সেখানে চলে আসছে, সেখান থেকে মানুষ যখন ডাইরেক্ট খাচ্ছে সরাসরি তার শরীরে চলে যাচ্ছে এবং ইনফেক্ট হচ্ছে। নেক্সট, এখানে এর প্যাথোজেনেসিস সম্পর্কে কিছু বলা রয়েছে, এটা আমাদের একটু দেখানোর চেষ্টা করতে হবে। দ্য প্যাথোলজিক ফাইন্ডিং ইন দ্য ব্রেন অফ নিপা এনসেফালাইটিস কেসেস শোড এভিডেন্স অফ নেক্রোটাইজিং ভাস্কুলাইটিস। এখানে সরাসরি বলে দেওয়া হয়েছে যে সমস্ত আমাদের ব্লাড ভেসেলগুলো রয়েছে সেখানে কিন্তু একটা ইনফ্লামেশন হচ্ছে এবং সেগুলো নেক্রোটাইজ পর্যন্ত হচ্ছে, নেক্রোসিস পর্যন্ত হতে পারছে। সরাসরি এই যে নিপা ভাইরাস আমাদের ব্রেনে চলে যাচ্ছে এবং আমাদের যে সমস্ত ভেসেলগুলো রয়েছে, ব্লাড ভেসেলগুলো রয়েছে সেগুলোকে নেক্রোস্ট করছে। এর ফলে একটা আমাদের এনসেফালাইটিস ক্রিয়েট হচ্ছে। এটা আমাদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ আছে। দ্য মেন প্যাথোলজি অ্যাপিয়ার টু বি ওয়াইড স্প্রেড ইস্কেমিয়া। এর ফলে আমাদের ইস্কেমিয়া হচ্ছে ইনফ্রাকশন কজ বাই ভাস্কুলাইটিস ইনডিউসড থ্রম্বোলাইসিস। তো ভাস্কুলাইটিস এখানে একটা ইনফ্লামেশন হচ্ছে, এই জন্য একটা থ্রম্বাস তৈরি হচ্ছে আমাদের ব্লাড ভেসেলে। তো যখন আমাদের ব্লাড ভেসেলে থ্রম্বাস তৈরি হচ্ছে এর ফলে আমাদের ইস্কেমিয়া হচ্ছে, আমাদের যে ব্লাড সাপ্লাই সেটা অনেকটা রিডিউস হচ্ছে। যখন ব্লাড সাপ্লাই রিডিউস হচ্ছে আমাদের যে অক্সিজেন সাপ্লাই যেটা আমাদের ব্রেনে পৌঁছানোর কথা ছিল সেটা কিন্তু অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে, যেহেতু থ্রম্বাস গঠন হচ্ছে, থ্রম্বাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এবং আমাদের ব্রেনে একটা ইনফ্রাকশন তৈরি হচ্ছে, একটা ডেড টিস্যু তৈরি হচ্ছে বা আমাদের যে ব্রেন টিস্যুগুলো রয়েছে সেগুলো ডেড হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে মেন কারণ, আমাদের ব্লাড ভেসেলগুলো ফার্স্ট ইনফ্লামেশন হচ্ছে, সেখানে একটা থ্রম্বাস তৈরি হচ্ছে, এরপর আমাদের ইস্কেমিয়া ইনফ্রাকশন এই ঘটনাটি ঘটছে। অ্যালভিওলার হেমারেজ, পালনারি ইডিমা, অ্যাসপিরেশন নিউমোনিয়া ওয়ার ওফেন এনকাউন্টার্ড ইন দ্য লাং। এবং লাংসের ক্ষেত্রে আমরা ওটা ব্রেনের ক্ষেত্রে জানলাম, এবং লাংসের ক্ষেত্রে কী হচ্ছে আমাদের অ্যালভিওলার হেমারেজ হচ্ছে, যে সমস্ত অ্যালভিওলগুলো রয়েছে সেই অ্যালভিওলাই আমাদের হেমারেজ হচ্ছে, পালনারি ইডিমা হচ্ছে, অ্যাসপিরেশন নিউমোনিয়া হচ্ছে, এগুলো আমাদের লাংসের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। দিস মে লিড টু নিউমোনিয়া অ্যান্ড অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, ARDS, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, যেগুলো আমাদের হাঁচি কাশি বা এখানে আমরা যেটা নিউমোনিয়া পর্যন্ত হতে পারছে। তো এখানে একটি সিকোয়েন্সে সাজানো রয়েছে প্রাইমারি ভাইরাস রেপ্লিকেশন, ভাইরেমিয়া, ভাস্কুলার ইনফেকশন, ভাস্কুলাইটিস। ফার্স্ট ইনফেকশন আমাদের ব্লাডে আসলো, ভাইরেমিয়া হয়ে গেল, সেখান থেকে ভাস্কুলার ইনফেকশন হয়ে গেল। তো ভাস্কুলার ইনফেকশন যখন হয়ে গেল আমাদের ভেসেলগুলো একটা ইনফ্লামেশন বা ইনফ্লামেশন হচ্ছে, লাইটিস যেহেতু রয়েছে, তো সেখান থেকে থ্রম্বাস অবস্ট্রাকশন হচ্ছে, থ্রম্বাস ফর্ম হচ্ছে এবং অবস্ট্রাকশন হচ্ছে, অবস্ট্রাকশনের ফলে আমাদের ইস্কেমিয়া এবং ইনফ্রাকশন হচ্ছে এবং এক্সট্রা ভাস্কুলার স্প্রেড করে যাচ্ছে, সেখান থেকে আমাদের লাংস বা অন্যান্য যে অর্গানগুলো রয়ে যাচ্ছে সেখানকে ট্রান্সমিট হয়ে যাচ্ছে। নেক্সট আমরা আসি সাইন এবং সিমটম, এর কী কী সাইন সিমটম রয়েছে। তো প্রথমে এখানে দেখানো রয়েছে অ্যাকিউট অনসেট অফ কাফ উইথ শর্টনেস অফ ব্রিথ। অ্যাকিউট অনসেট অফ কাফ, আমাদের প্রচুর পরিমাণে কাফ হচ্ছে, অল্প সময়ের মধ্যে এই কাফটা বেশি বেশি হচ্ছে, হঠাৎ করে একটা কাফের টেন্ডেন্সি তৈরি হচ্ছে এবং শর্টনেস অফ ব্রিথ, আমাদের শ্বাসকষ্ট হচ্ছে। নেক্সট রয়েছে সিভিয়ার হেডেক, অ্যাকিউট অনসেট অফ অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, আমাদের মেন্টাল যে স্ট্যাটাস সেটা আমাদের চেঞ্জ হচ্ছে, নর্মাল আমরা যেভাবে থাকি সেভাবে থাকতে পারছি না, মাথার প্রচুর পরিমাণে হেডেক আসছে, তো এটা হচ্ছে। নেক্সট রয়েছে হাই গ্রেড ফিভার, প্রচুর পরিমাণে বা আমাদের উচ্চ পর্যায়ের একটা জ্বর তৈরি হচ্ছে, মাসেল পেন, কনভালশন, ডায়রিয়া, এই কমন সাইন সিমটম রয়েছে, এগুলো জাস্ট কমন সাইন সিমটম, এগুলো হঠাৎ করে এগুলো যদি হয় আমরা সহজে কিন্তু নিপা ভাইরাস সাসপেক্ট করি না, কারণ এগুলো অন্যান্য ডিজিজের ক্ষেত্রে বা আমাদের নর্মাল যদি ফিভারও হয়ে থাকে, এমনি নর্মাল ভাইরাল ফিভারও যদি হয়ে থাকে, তো এই সিমটমগুলো আমাদের কমন থাকে। বাট যখনই আমাদের মেনলি এই যে মেন্টাল স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে তখন কিন্তু আমাদেরকে বুঝতে হবে এটা হতে পারে, হলেও হতে পারে, তো আমাদেরকে ডায়াগনোসিসের ক্ষেত্রে যেতে হবে, কারণ নিপা ভাইরাসের অন্যতম প্রধান সাইন সিমটম বা এর যে কমপ্লিকেশান সেটা আমাদের এনসেফালাইটিস হতে পারে। নেক্সট রয়েছে আমাদের ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেন্টিভ মেজার, কী কী ডায়াগনোসিস হতে পারে, কী কী ট্রিটমেন্ট হতে পারে, আমরা
প্রিভেন্ট কীভাবে করতে পারি? কালেকশান, ট্রান্সপোর্টেশন অ্যান্ড স্টোরেজ অফ স্যাম্পেল। এই যে স্যাম্পেল কালেকশান হচ্ছে বা ট্রান্সপোর্ট হচ্ছে বা স্টোরেজ কীভাবে করতে হবে? দ্য স্যাম্পেল শুড বি কালেক্টেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইদিন 4 to 5 days অফ অনসেট অফ ইলনেস। আমাদের ডিজিজটা তৈরি হলো বা আমাদের যে সিমটমগুলো লক্ষ্য করা যাচ্ছে, আমাদের ফিভার হতে পারে, কাফ হতে পারে, শর্টনেস অফ ব্রিথ হতে পারে, মেন্টাল স্ট্যাটাস চেঞ্জ হতে পারে, বডি এক হতে পারে, মাইলজিয়া হতে পারে, ডায়রিয়া হতে পারে। যখন এই সিমটমগুলো আমাদের লক্ষ্য করা যাচ্ছে, মেনলি যখন আমাদের মেন্টাল স্ট্যাটাসটা চেঞ্জ হবে, তখন কিন্তু আমরা এটাকে বেশিরভাগই সাসপেক্ট করব। তো 4 থেকে 5 দিনের মধ্যে। এবং যদি আমাদের প্রিভিয়াস হিস্ট্রি থাকে, এই হিস্ট্রিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হিস্ট্রি অবশ্যই নিতে হবে। কোথাও কন্ট্যাক্টে এসেছি, ক্রাউড মধ্যে আমরা অ্যাটেন্ড করেছিলাম, কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিলাম, তো এগুলো আমাদের খুব রিলেটেড। এছাড়াও খেজুর গাছের রস বা কোনো কাটা ফল বা কোনো খাওয়া ফল বা কোনো পিগ ফার্মার বা ফার্ম, এই সমস্ত জায়গায় আমরা ভিজিট করেছি বা কন্ট্যাক্টে এসেছি, তো এই হিস্ট্রি যদি থাকে আমাদের কিন্তু অবশ্যই ব্লাড টেস্ট করতে হবে। দ্য স্যাম্পেল মে বি অ্যাজ ফলো: থ্রোট সোয়াব নেওয়া হতে পারে, টু বি কালেক্টেড ইন ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়াম। তো আমরা থ্রোট সোয়াব নিতে পারি। ইউরিন অ্যাপ্রক্স 10 ml, ইউরিনের মাধ্যমে টেস্ট করে দেওয়া যেতে পারে। ব্লাড ইন প্লেন ভাইল, তো প্লেন ভাইল আমরা ব্লাড নিতে পারি। ব্লাড ভাইল, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে বিভিন্ন ধরনের যে আমাদের ভাইলগুলো রয়েছে, তো কোন ভাইলে কিসের ব্লাড কালেক্ট করা হয় এটা খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে ধরা হয়। সিএসএফ বা আমরা সিএসএফ থেকে কালেক্ট করতে পারি। তো আমরা স্যাম্পেল কোথা কোথা থেকে পেতে পারি? থ্রোট সোয়াব, ইউরিন, ব্লাড স্যাম্পেল এবং সিএসএফ, প্রত্যেকটা জায়গা থেকে আমরা স্যাম্পেল কালেক্ট করতে পারি। স্যাম্পেল শুড বি সেফলি প্যাকড ইন ট্রিপল কন্টেনার প্যাকিং অ্যান্ড শুড বি ট্রান্সপোর্টেড আন্ডার কোল্ড চেন। আমাদেরকে কোল্ড চেন মেনটেন করে 2 থেকে 8 ডিগ্রি এই যে সেন্টিগ্রেড তাপমাত্রা, এই তাপমাত্রা মেনটেন করেই আমরা কোল্ড চেনের মাধ্যমে স্যাম্পেলকে ট্রান্সপোর্ট করব। তো আমরা সব জায়গাতে তো আর ল্যাব অ্যাভেলেবেল নয়, বা আমাদের ডিস্টেন্স যদি 1 ঘন্টা আধ ঘন্টা ডিস্টেন্সও হয়, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব কোল্ড চেন মেনটেন করে এটাকে পাঠানো। তো এটাকে বলা হয় রিভার্স কোল্ড চেন। Before dispatching the sample, disinfect the outer surface of container using 1:100 dilution of bleach or 5% Lysol solution। তো আমাদেরকে দেখে নিতে হবে আমরা যে কন্টেনারে পাঠাচ্ছি সেটা যেন ডিসইনফেক্ট থাকে, ওখানে যেন আগে থেকে কোনো ইনফেকশন না থাকে। সেই জন্য আমরা 5% Lysol সলিউশন ইউজ করতে পারি, অথবা 1:100 ব্লিচিং সলিউশন ইউজ করতে পারি। নেক্সট রয়েছে আমাদের ডায়াগনোসিস। তো আমরা সেটোলজি, আরটিপিসিআর, এলাইসা, ভাইরাস আইসোলেশন, নিউট্রালাইজেশন টেস্ট, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, এগুলোর মাধ্যমে আমরা টেস্ট করতে পারি। তো এখানে আমাদের যাওয়ার প্রয়োজন নেই, আমরা কী থেকে স্যাম্পেল পেতে পারি, সাইন সিমটম কীভাবে ছড়াই জেনে গেছি। নেক্সট আমাদের কী রয়েছে দেখা যাক। ট্রিটমেন্ট রিলেটেড, তো এর কি কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট রয়েছে? যেমন ম্যালেরিয়া, টিবি, লেপ্রোসি, ফাইলেরিয়া, এর ক্ষেত্রে আমরা একটা স্পেসিফিক ট্রিটমেন্ট দিতে পারি। টিবি হলে তারা অ্যান্টিটিবি ড্রাগ দিতে পারি, ম্যালেরিয়া হলে অ্যান্টিম্যালেরিয়া যে সমস্ত কিট বা ড্রাগগুলো রয়েছে সেই ড্রাগগুলো আমরা সরাসরি দিতে পারি। যেমন আমরা ডেঙ্গুর ক্ষেত্রে কোনো অ্যাকিউরেট বা কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট দিতে পারি না, যেমন সিমটম হয় সেই সিমটোমেটিক আমরা ট্রিটমেন্ট দিই। নিপা ভাইরাসের ক্ষেত্রেও সেম জিনিস, এখনও পর্যন্ত এর কোনো ভ্যাকসিন বা এর কোনো মেডিসিন আবিষ্কার হয়নি, সেক্ষেত্রে আমরা এর যে স্পেসিফিক কিছু ট্রিটমেন্ট সেটা দিতে পারবো না। যখন যেটা হবে তার সাপোর্টিভ কেয়ার, তার সিমটোমেটিক কেয়ার আমরা দিতে পারবো। ইয়েট নো স্পেসিফিক ট্রিটমেন্ট ফর নিপা ভাইরাসের জন্য কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। ট্রিটমেন্ট ইজ লিমিটেড টু সাপোর্টিভ কেয়ার, মে রিকোয়ার ইন্টেন্সিভ কেয়ার মনিটরিং। এর সাপোর্টিভ কেয়ার দেবো, যদি ডিহাইড্রেশন হয় ডিহাইড্রেশনের ট্রিটমেন্ট দেবো, জ্বর থাকলে আমরা প্যারাসিটামল, কোনো ভাইরাল ইনফেকশন আমরা বুঝতে পারি বা ডায়াগনোজ করতে পারি, সেক্ষেত্রে অ্যান্টিভাইরাল যে থেরাপি রয়েছে সেগুলোও দেওয়া যেতে পারে। মেকানিক্যাল ভেন্টিলেশন ফর এয়ারওয়ে প্রোটেকশন ফর নিউরোলজিক্যাল ডিটোরিয়েশন। মেকানিক্যাল ভেন্টিলেশন দেওয়া হচ্ছে কোন ক্ষেত্রে? যখন আমাদের নিউরোলজিক্যাল ডিটোরিয়েশন হচ্ছে বা আমাদের যখন মেন্টাল স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে, কনসিয়াসনেস যখন হারিয়ে যাচ্ছে, কেউ যখন কোমার দিকে চলে যাচ্ছে, তো অল্টার্ড মেন্টাল কন্ডিশন যখন হচ্ছে, তখন আমরা মেকানিক্যাল ভেন্টিলেশনের দিকেও যেতে পারি প্রয়োজন পড়লে। প্রপার ব্যারিয়ার নার্সিং টেকনিক আর ইম্পর্টেন্ট ইন প্রিভেন্টিং হসপিটাল অ্যাকুয়েড ইনফেকশন। ব্যারিয়ার নার্সিং টেকনিক আমাদেরকে স্ট্যান্ডার্ড প্রিকশন, ইনফেকশন কন্ট্রোল, প্রত্যেকটা জিনিস মেনটেন করতে হবে। প্রয়োজন পড়লে আইসোলেশন তাও করতে হতে পারে, বাট আমরা এই ব্যারিয়ার নার্সিং টেকনিকটা অবশ্যই মেনটেন করব, কারণ একজন থেকে যাতে না অন্যজনের ছড়িয়ে পড়ে, এটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। নেক্সট এখানে রয়েছে দ্য সার্চ অফ অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট। এখানে কিছু অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট উল্লেখ রয়েছে, যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই যে 2টো কেস হয়েছিল, তো সেখানে ইউজ করা হয়েছে।
রাইবাভাইরিন একটি অ্যান্টিভাইরাল ড্রাগ। তো এটা কিন্তু ইউজ করা হয়েছে এবং এটার অনেকটা সাকসেস রেট রয়েছে। হিউম্যান যেটা স্পেসিস রয়েছে, হিউম্যান নিপা ভাইরাস, যার স্পেসিস মেনলি মালয়েশিয়াতে আউটব্রেক হয়েছিল, তো তার এফিকাসি রয়েছে 36% ইন রিডাকশন অফ মর্টালিটি। এটা কিন্তু মর্টালিটি 36% কমিয়ে দিতে পারে। নিপা ভাইরাসের মর্টালিটি কি খুব বেশি, 60 থেকে 75% পর্যন্ত মর্টালিটি রেট রয়েছে। অর্থাৎ যার হবে 5 জনের যদি হয় 2 থেকে 3 জন মারা যাবে, এরকম একটা কন্ডিশন, যেহেতু এর কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই। সিরিয়ান হ্যামস্টার নো বেনিফিশিয়াল এফেক্ট, তো এখানে সেরকম কিছু ট্রিটমেন্ট নেই, বাট রাইবাভাইরিন এই অ্যান্টিভাইরাল ড্রাগটা দিয়ে কিন্তু অনেকটা কাজ হয়েছে। এটাই আমরা নিউজ পেপার বা বিভিন্ন জায়গাতেও সাক্ষাৎকারে শুনেছি। আপাতত এর কোনো ভ্যাকসিন নেই, এখানে অনেক কিছু ট্রায়াল চলছে বা রিসার্চের আন্ডারে রয়েছে। এবার আসি আমরা প্রিভেন্টিভ মেজার, কীভাবে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি। প্রিভেন্টিভ মেজারের মধ্যে প্রথমে রয়েছে হ্যান্ড হাইজিন। আমাদেরকে হাইজিন মেনটেন করতে হবে, সেটা পেশেন্ট কন্ট্রোল হোক বা আমরা যখন ডেলি লাইফে থাকছি আমরা নিজেরাও এই হাইজিনটা মেনটেন করতে পারি। ইঞ্জেকশান সেফটি বলতে এখানে যেহেতু কোনো ভ্যাকসিনেশান নেই ওর এগেনস্টে, সেক্ষেত্রে বা কোনো ইমিউনাইজেশন নেই, আমরা নিজেরা যখন সার্ভ করছি, পেশেন্টকে যখন কেয়ার দিচ্ছি, ইনফেকশান সেফটিটা কিন্তু হসপিটালে আমাদেরকে মেনটেন করতে হবে। ফেসিয়াল প্রোটেকশান, আইসোলেশন, অবশ্যই পেশেন্টকে আইসোলেট করতে হবে, এবং নিজের প্রোটেকশান পিপিই আমরা ইউজ করতে পারি। হ্যান্ড হাইজিন আমরা মেনটেন করতে পারি। গ্লাভস অ্যান্ড গাউন ওয়ারিং, পিপির মধ্যে এগুলো চলে আসছে। ফেসিয়াল প্রোটেকশান, হ্যান্ড হাইজিন, গ্লাভস অ্যান্ড গাউন ওয়ারিং, এগুলো আমাদের পিপির মধ্যে চলে আসছে, এগুলো আমরা ইউজ করবো অবশ্যই। এই পেশেন্টের কন্ট্যাক্টে যাওয়া মানে এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। প্র্যাকটিস রেসপিরেটরি হাইজিন আমাদেরকে মেনটেন করতে হবে। কী কী এখানে বলা হয়েছে, দিস মিনস কভারিং ইউর মাউথ অ্যান্ড নোজ উইথ ইউর বেন্ট এলবো। আমাদের যখন হাঁচি কাশি হচ্ছে তখন আমরা আমাদের এলবো দিয়ে এটাকে বন্ধ করে রাখবো, নাকটাকে ঢেকে রাখবো। দেন ডিসপোজ অফ ইউজড টিস্যু ইমিডিয়েটলি সিন্স দ্য ড্রপলেট স্প্রেড ভাইরাস। তো আমরা যে সমস্ত টিস্যুগুলো হাঁচি কাশির সময় যেগুলো ইউজ করছি সেগুলো অবশ্যই আমরা ডিসকার্ড করবো। এনভায়রনমেন্টাল ক্লিনিক, আমাদের যেই জায়গায় থাকছি বা আমাদের আশেপাশে পরিষ্কার রাখতে হবে, বা হসপিটালে যদি আমরা পেশেন্টকে আইসোলেট করি সেক্ষেত্রে আমাদেরকে পুরো এনভায়রনমেন্টটা ক্লিন রাখতে হবে, অবশ্যই আইসোলেট রাখতে হবে। এখানে আরও কিছু প্রিভেন্টিভ মেজারের মধ্যে উল্লেখ রয়েছে। অ্যাভয়েড ইনটেক অফ ফ্রুটস বিটেন বাই অ্যানিম্যাল। যখন কোনো অ্যানিম্যাল বা পশু কোনো একটা খাবারকে খাচ্ছে, সেটা আমাদের ফল হতে পারে, আমাদের সবজি হতে পারে, সেগুলোকে আমরা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করব। আমরা জানি না যে খেয়েছে এটা তার মধ্যে কোনো ভাইরাস বা জীবাণু আছে কি না, আমরা সরাসরি এটাকে অ্যাভয়েড করে যাব। তো জাস্ট আমরা এর নার্সিং কেয়ার প্ল্যানটা যদি আরেকটু ভালোভাবে পড়ে নিই, আমাদের যে সমস্ত প্যারামিক্সো গ্রুপের বা ফ্যামিলির ভাইরাসগুলো রয়েছে তাদের যে সমস্ত স্পেসিফিক নার্সিং কেয়ার প্ল্যান আমরা ইউজ করে থাকি। এছাড়াও একজন নর্মাল পেশেন্ট যার রেসপিরেটরি প্রবলেম রয়েছে বা যার সর্দি হাঁচি কাশি রয়েছে, যার ডিহাইড্রেশন রয়েছে বা ডায়রিয়া রয়েছে, তার যে সমস্ত নর্মাল আমরা নার্সিং কেয়ারগুলো মেনটেন করি সেইগুলো কিন্তু এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং নার্সিং কেয়ার প্ল্যানটা আমাদেরকে একটু ভালোভাবে মেনটেন করতে হবে বা একটু আমাদেরকে নোট ডাউন করে নিতে হবে, তাহলেই এই নিপা ভাইরাসের জন্য আর কিছু পড়া লাগবে না।